আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা ইলেকট্রোকেমিস্ট্রির গত ক্লাসগুলোতে আমরা ইএমএফ এর মান এবং আমাদের কোড ডায়াগ্রাম কিভাবে লিখতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবা ইলেকট্রোকেমিস্ট্রির ক্ষেত্রে। তো আমরা গত ক্লাসে যে আমাদের কোড ডায়াগ্রাম কীভাবে লিখতে হবে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো দেখি তোমরা একটা পারো কিনা কোড ডায়াগ্রামের ক্ষেত্রে। দেখো, উপরের কোষ বিক্রিয়াটি যে কোষে ঘটে তার কোষ ডায়াগ্রাম। উপরের কোষ বিক্রিয়াটি যে কোষে ঘটে তার কোষ ডায়াগ্রাম দেখাও। তো আমরা 2 মিনিট সময় দিলাম, একটু দ্রুত সংক্ষেপে ডায়াগ্রামটা দেখো পারো কিনা, কমেন্ট সেকশনে অ্যান্সার করতে পারো কিনা দেখাও তো। খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সমস্ত কোড ডায়াগ্রামগুলো, এবং সঙ্গে সঙ্গে কিন্তু ইএমএফ এর মানও আসতে চাইতে পারে যদি কিনা আমাদের এই বীজাণু বিভাগের মানগুলো দেওয়া থাকে। এটা ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যে কমেন্ট সেকশনে দেখো পারো কিনা, ভুল হোক কিন্তু নিজেরা চেষ্টা করো, কারণ এগুলো আসবেই পরীক্ষায়। আর এগুলো না জানলে আমরা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আমাদের বইয়ের ভিতরে বিভিন্ন কোষ নিয়ে আমরা আলোচনা করব, যার জন্য কোষ ডায়াগ্রামগুলো আমাকে জানতেই হবে। আগের দিন ছিল হচ্ছে আমাদের মনে আছে বিভিন্ন অর্ধকোষ দেওয়া ছিল, কোষ ডায়াগ্রাম বের করতে বসলাম। আর আজকে হচ্ছে টোটাল রিয়াকশনটা দিয়ে দিয়েছি, তোমাকে কোষ ডায়াগ্রামটা বের করতে হবে। দুই রকমের কোশ্চেন হয়, একটা হলো অর্ধকোষ দেওয়া থাকে, কোষ ডায়াগ্রাম বের করতে হয়। আর হলো পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া দেওয়া আছে, কোষ ডায়াগ্রাম বের করতে হবে। দেখো পারো কিনা, দ্রুত কমেন্ট সেকশনে কমেন্ট করো, জাস্ট কোষটা ডায়াগ্রামটা দেখাও। দ্রুত, আমরা আর সময় নিব না, কারণ আমাদের আজকে বেশ পর্যন্ত অগ্রসর হতে হবে। দেখো, না পারলে তাহলে আমরা সলভ করলাম। লেখো উপরোক্ত কোষ বিক্রিয়া থেকে দেখা যায় এখানে হাইড্রোজেন এবং সিলভার বিদ্যমান। আমরা জানি হাইড্রোজেনের বীজাণু বিভবের মান সিলভারের বীজাণু বিভবের মানের চেয়ে কম। আমরা জানি সক্রিয়তা সিরিজ থেকে আমরা জানি হাইড্রোজেনের বীজাণু বিভবের মান সিলভারের বীজাণু বিভবের মানের চেয়ে কম। তোমরা পড়ে আসছো, মনে আছে কিনা আমাদের সেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, অথবা আমাদের যে ধাতুর যে সিরিজের কথা তোমাদের মনে আছে, যে হাইড্রোজেনের নিচের ধাতু কিন্তু সিলভার, তার মানে সিলভারের উপরে হচ্ছে আমাদের হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের বীজাণু বিভবের মান কিন্তু সিলভারের বীজাণু বিভবের মানের চেয়ে কম। দেখছো, সিলভারের বীজাণু বিভবের মান চেয়ে কম, অর্থাৎ হাইড্রোজেনের জারণ বিভবের মান সিলভারের চেয়ে বেশি। হাইড্রোজেনের জারণ বিভবের মান সিলভারের চেয়ে বেশি। হাইড্রোজেনের জারণ বিভবের মান সিলভারের চেয়ে বেশি।
হয়েছে লেখা? এ কারণে দেখো, এ কারণে হাইড্রোজেন এখানে দেখো, এই কারণে হাইড্রোজেন এখানে জারণ তড়িৎদ্বার এবং সিলভার বিজারণ তড়িৎদ্বার হিসেবে কাজ করবে। হাইড্রোজেন এখানে জারণ তড়িৎদ্বার এবং সিলভার এখানে বিজারণ তড়িৎদ্বার রূপে কাজ করবে। দেখো, অর্থাৎ অ্যানোড বিক্রিয়া, দেখো অ্যানোডে আমাদের হাইড্রোজেনটা আমাদের জারণ বিভবের মান বেশি, এই জন্য হাইড্রোজেন এখানে আমাদের ইলেকট্রন ত্যাগ করবে। তো দেখো এখানে আমাদের 2H প্লাস 2 ইলেকট্রন, দেখছো? আর হাইড্রোজেন দেখো 2 ইলেকট্রন ত্যাগ করে 2H প্লাস। এবার এই পাশে লিখবা বা এখানেও লিখতে পারো অ্যানোড অর্ধকোষ, অর্ধকোষ, দেখছো? তাহলে অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটলো, এই বিক্রিয়াটা যে কোষে ঘটলো তার নাম হচ্ছে অ্যানোড অর্ধকোষ তথা জারণ অর্ধকোষ। তাহলে বলতো জারণের ক্ষেত্রে তোমাদের মনে আছে কিনা একটু খেয়াল করো। দেখো জারণের ক্ষেত্রে প্রথমে তড়িৎদ্বার লিখতে হয়, যেহেতু এই ক্ষেত্রে নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করতে হবে, এই জন্য দেখো তড়িৎদ্বার ব্যবহার করছি প্লাটিনাম সলিড, কমা, এরপরে দেখো আমাদের হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থ, এরপরে হচ্ছে আমাদের H প্লাস আয়ন, দেখছো? H প্লাস, এখানে 2 লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের জারণ অর্ধকোষ তথা অ্যানোড অর্ধকোষ। দেখো ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, দেখো ক্যাথোডে হচ্ছে আমাদের দ্রবণে যে সিলভার প্লাস আয়ন আছে, সে ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতু, এই যে সিলভার ধাতু, আমাদের এখানে ইলেকট্রন 2টা ত্যাগ হয়েছে, তাহলে 2টা সিলভার প্লাস 2টা ইলেকট্রন গ্রহণ করে 2 সিলভার, দেখছো? তাহলে আমরা ক্যাথোড বিক্রিয়া যে অর্ধকোষে ঘটবে, যা যে তড়িৎদ্বারে ঘটবে, তাকে আমরা বলবো ক্যাথোড তড়িৎদ্বার তথা ক্যাথোড অর্ধকোষ। দেখো ক্যাথোড অর্ধকোষ, ক্যাথোড অর্ধকোষ। তাহলে ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড তড়িৎদ্বারে যে বিক্রিয়াটা ঘটছে তার থেকে কিন্তু আমরা ক্যাথোড অর্ধকোষ লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসগুলোতে কিন্তু আমরা এগুলো দেখিয়েছিলাম যে আমাদের কোষ বিক্রিয়া থেকে আমরা অর্ধকোষ লিখতে পারবো, অর্ধকোষ থেকে আমাদের অর্ধকোষ বিক্রিয়াগুলো লিখতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্যাথোডে তোমাদের মনে আছে প্রথমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তারপর তড়িৎদ্বার লিখলে সেক্ষেত্রে বিজারণ বিক্রিয়া ঘটছে, কারণ ক্যাথোডে বিজারণ ঘটে, এখানে কিন্তু জারণ ঘটছে, এখানে লেখা রাখো জারণ, আর এখানে বিজারণ ঘটছে, বিজারণ ঘটছে। তাহলে বলতো ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়াটাই প্রথমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তারপর তড়িৎদ্বার লিখতে হবে, বুঝতে গেছে? এখানে তুমি ইচ্ছা করলে আরো সুন্দর করে করতে পারো, অর্থাৎ এই ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সিলভার প্লাস, এখানে তুমি অ্যাকুয়াস লিখতে পারো, আর এখানে সিলভার সলিড লিখতে পারো। তো এবার এই অর্ধকোষ, অর্ধকোষ পেয়ে গেছি, এর মাধ্যমে কোষ ডায়াগ্রাম লিখতে হবে। লেখো অতএব কোষ ডায়াগ্রাম, অতএব কোষ ডায়াগ্রাম। মনে আছে কোষ ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের বাম পাশে অ্যানোড লিখতে হয়। এই যে দেখো অ্যানোড অর্ধকোষটা বাম পাশে সেট করলাম, প্রথমে প্লাটিনাম লিখছি, তারপরে দেখো আমাদের হাইড্রোজেন গ্যাস লিখছি, এটা সলিড, এরপরে হচ্ছে আমাদের হাইড্রোজেন অ্যাকুয়াস, দেখছো? এটা হলো আমাদের অ্যানোড অর্ধকোষ, মাঝখানে মনে করো সল্ট ব্রিজ, এরপর হচ্ছে ক্যাথোড অর্ধকোষ, ক্যাথোডের ক্ষেত্রে প্রথমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এরপর হচ্ছে আমাদের তড়িৎদ্বার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের গত ক্লাসে আমরা লক্ষ্য করো এরকম অর্ধকোষ দিয়েছিলাম, এরপরে আমাদের ডায়াগ্রাম চেয়েছিলাম, আর আজকে আমরা টোটাল কোষ বিক্রিয়া দিয়েছি, তার থেকে ডায়াগ্রাম চেয়েছি। পরীক্ষার সময় এখানে কিন্তু আরেকটা জিনিস চাইতে পারে, সেটা হলো কোষটির ইএমএফ এর মান নির্ণয় করো, বুঝা গেছে? কোষটির ইএমএফ এর মান নির্ণয় করো। আশা করি তোমরা ইএমএফ এর মান কিভাবে নির্ণয় করতে হয় এগুলো আমরা তোমাদের শিখিয়েছি। তো কি ধরনের প্রশ্ন প্যাটার্নগুলো একটু ভালো করে বুঝবা, যে কি ধরনের প্রশ্নগুলো আসে এখানে। আর এগুলো না জানলে পরবর্তীতে আমরা যে কোর্সগুলো আস্তে আস্তে পড়াবো এগুলো পারা যাবে না, যার জন্য তোমাকে এগুলো ভালো করে শিখতে হবে। তো
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রোড পটেনশিয়াল বা একক তড়িৎদ্বার বিভব। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য। সিঙ্গেল ইলেকট্রোড পটেনশিয়াল, হেডিং দাও সিঙ্গেল ইলেকট্রোড পটেনশিয়াল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সিঙ্গেল ইলেকট্রোড পটেনশিয়াল বা প্রমাণ একক তড়িৎদ্বার বিভব। খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা আমাদের এই ডেফিনেশনগুলো লেখার পূর্বে খুবই ইম্পর্টেন্ট, আমরা বলতেছি যে এটা এমন একটা টপিক, এই টপিকগুলো না জানলে এর পরবর্তীতে যে টপিকগুলো আছে এগুলো বোঝা যাবে না। এই জন্য খুবই গুরুত্ব সহকারে এটা পড়তে হবে। যদিও ইতিমধ্যে আমরা এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে আমাদের কোনো একটা জায়গায় পড়ার সময়, তারপরে এখানে আমরা ডিটেলস আলোচনা করতেছি, একটু খেয়াল করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে আছে যে আমরা যখন ইলেকট্রিক সেলের কথা বলি, এই ইলেকট্রিক সেলে বাম পাশে হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার এবং ডান পাশে হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। দ্যাট মিনস দুইটা অর্ধকোষের সমন্বয়ে আমরা একটা পূর্ণাঙ্গ কোষ তৈরি করি, তোমাদের মনে আছে। দেখো, এটাকে আমরা বলছিলাম হচ্ছে আমাদের বাম পাশে অ্যানোড তড়িৎদ্বার, এটা হচ্ছে আমাদের ক্যাথোড তড়িৎদ্বার। এখানে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, এখানে একটা ধাতু থাকে, একটু খেয়াল করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো তোমাদের মনে আছে কিনা যে এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ। দেখো, এই অর্ধকোষের মধ্যে একটা ধাতব খণ্ড থাকে আর একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে। তো এই তড়িৎ বিশ্লেষের মধ্যে যখন আমরা এই ধাতব খণ্ডটা স্থাপন করলাম, তখন এই ধাতব খণ্ডটাকে বলা হচ্ছে ইলেকট্রোড তথা তড়িৎদ্বার। মনে আছে কথাটা? এই ধাতব খণ্ডটাকে যখন ওই ধাতুর আয়নযুক্ত লবণের দ্রবণে চালনা করবা, তখন ওই ধাতব খণ্ডটাকে বলা হবে তড়িৎদ্বার তথা ইলেকট্রোড। আর ওই ধাতব খণ্ড আর ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এই যে যুগল, এটাকে বলা আছে হাফ সেল বা অর্ধকোষ। এই কথাটা তোমাদের মনে আছে। বিজ্ঞানীরা বলতেছে যে এই যে তড়িৎদ্বার দেখতেছি আমরা, এই তড়িৎদ্বারটাকে যখন আমরা আমাদের এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে নিমজ্জিত করছি, তখন দ্রবণের সংস্পর্শে থাকার কারণে, অর্থাৎ দ্রবণের নেচারের উপর ডিপেন্ড করে, দ্রবণের প্রকৃতির উপর ডিপেন্ড করে এই ধাতব খণ্ডের উপর পজিটিভ বা নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। এতে করে এই ধাতব খণ্ড আর এই দ্রবণের সংযোগ স্থলে একটা ইলেকট্রিক্যালি ডাবল লেয়ার তৈরি হয়, এরপর একটা বিভব সৃষ্টি হয়। এই বিভবটাকে বলা হচ্ছে আমাদের একক তড়িৎদ্বার বিভব। কারণ এখানে যে বিভবটা তৈরি হয়েছে এটা একক তড়িৎদ্বার, অর্থাৎ এই তড়িৎদ্বারের পৃষ্ঠতলে তৈরি হয়েছে, এখানে দুইটা তড়িৎদ্বার নাই। এই জন্য নাম রাখা হয়েছে সিঙ্গেল ইলেকট্রোড পটেনশিয়াল। তাহলে আমি কি বলতে পারি যে যখন কোনো ধাতব খণ্ডকে ওই ধাতুর আয়নযুক্ত লবণের দ্রবণে চালনা করা হবে, তখন সেই ধাতব খণ্ডটাকে বলা হবে তড়িৎদ্বার, এবং ওই তড়িৎদ্বারের পৃষ্ঠতলে যে বিভবটা তৈরি হবে এটা দ্রবণে দ্রবণে দেখো, এটা দ্রবণের ন্যাচারের উপর ডিপেন্ড করে, প্রকৃতির উপর ডিপেন্ড করে আমাদের এই ধাতব খণ্ডটা হয় পজিটিভ না হলে নেগেটিভ চার্জে চার্জিত হবে। এর ফলে আমাদের ধাতব খণ্ড এবং দ্রবণের সংযোগ স্থলে একটা বিভব তৈরি হয়। এই বিভবটাকে বলা হচ্ছে আমাদের তড়িৎদ্বার বিভব। যেহেতু এটা একটি তড়িৎদ্বারের পৃষ্ঠতলে তৈরি হয়েছে, এই জন্য নাম রাখা হয়েছে সিঙ্গেল ইলেকট্রোড পটেনশিয়াল বা একক তড়িৎদ্বার বিভব। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একক তড়িৎদ্বার বিভবটা কি এটা জানা গেছে। দ্যাট মিনস একটি তড়িৎদ্বারের পৃষ্ঠতলে যে বিভব তৈরি হবে তার নামই হচ্ছে আমাদের একক তড়িৎদ্বার বিভব। এখন তোমার প্রশ্ন হতে পারে, লেখার দরকার নেই, এগুলো আমরা একটু পরে লিখে দিচ্ছি। তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এটা কিভাবে তৈরি হয়? যে বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করছে তার নাম হচ্ছে নার্নেস্ট। এই বিজ্ঞানী আমাদের এই তড়িৎদ্বারের বিভব সোর্সটা কেমন হবে, অর্থাৎ তড়িৎদ্বারের বিভবের উৎসটা কেমন হবে, কিভাবে এটা তৈরি হয় সে সম্পর্কে নিয়ে গবেষণা করছেন। তো আমরা এখন নার্নেস্টের তত্ত্ব নিয়ে আলোচনা করব। এটা হলো তড়িৎদ্বারের পৃষ্ঠতলে কিভাবে বিভব তৈরি হয়। তো তোমরা একটু ডেফিনেশনগুলো একটু পরে লিখবা, আমরা একটু বুঝাই দিই, তারপরে এটা লিখতে হবে। তাহলে একক তড়িৎদ্বারের বিভবের সোর্স সম্পর্কে যে বিজ্ঞানী গবেষণা করছেন তার নাম হচ্ছে নার্নেস্ট, এবং তার নাম অনুসারে বলা হচ্ছে নার্নেস্ট তত্ত্ব।
এটা হলো তড়িৎদ্বারের বিভবের উৎস, মনে থাকবে। অর্থাৎ তড়িৎদ্বারের বিভবের উৎস সম্পর্কে আমাদের এই বিজ্ঞানী গবেষণা করছে, এই জন্য তার নাম অনুসারে বলতেছি আমরা নার্নেস্ট থিওরি। তো একটু খেয়াল করো, খুব ভালো করে বুঝবা এটা কিভাবে তৈরি হয়। মনে করো আমরা একটা পাত্র নিলাম, এটা একটু ঘুরে দিতে। এই পাত্রের মধ্যে আমরা একটা লবণ নিলাম, মনে করো এম সালফেট দ্রবণ নিলাম, এম সালফেট দ্রবণ, এবং এর মধ্যে যে ধাতব সালফেট দ্রবণটা নিয়েছি ওই ধাতুর একটা ধাতব খণ্ডের মধ্যে স্থাপন করলাম। দেখে বুঝতেছো, মনে করি এখানে এম হলো একটা দ্বিযোজী ধাতু। তো খুব ভালো করে বুঝবা, বিজ্ঞানীরা গবেষণা করে, বিখ্যাত বিজ্ঞানী নার্নেস্ট এটা ব্যাখ্যা করছে যে একটা ধাতব খণ্ডকে ওই ধাতুর আয়নযুক্ত, দেখো এই যে ওই ধাতুর আয়নযুক্ত দ্রবণের মধ্যে যখন নিমজ্জিত করা হবে, তখন তুমি জানো যে ধাতুর ক্লাস জালকের মধ্যে যে অ্যাটমিক কোরগুলো আছে অর্থাৎ ধাতব আয়নগুলো আছে, ওই ধাতব আয়নগুলো ধাতব খণ্ডের মধ্যে ইলেকট্রনকে রেখে দিয়ে জাস্ট অ্যাটমিক কোরগুলো দ্রবণের মধ্যে চলে আসবে। অর্থাৎ মনে করো এখানে যদি দ্বিযোজী ধাতু হয় তাহলে তার অ্যাটমিক কোরের নাম হচ্ছে M2+। ওই অ্যাটমিক কোরগুলো অর্থাৎ ধনাত্মক আয়নগুলো জাস্ট ইলেকট্রনটা আমাদের ধাতব খণ্ডের পৃষ্ঠে রেখে, ইলেকট্রনগুলো রেখে ধাতব আয়নটা দ্রবণে চলে আসবে, অ্যাটমিক কোরটা দ্রবণে চলে আসবে। এটাকে বলা হয় সলিউশন প্রেসার। এটাকে বলা হচ্ছে সলিউশন প্রেসার, এবং এর ফলে আমাদের ওই ধাতব খণ্ডটা নেগেটিভ চার্জে চার্জিত হবে। দেখো কেমন এটা, মনে করো এর মধ্যে আমাদের ছিল ধনাত্মক আয়ন অর্থাৎ M2+ আয়ন, বিমুক্ত ইলেকট্রন, M2+ আয়ন, বিমুক্ত ইলেকট্রন, এরকম। তো এখান থেকে অ্যাটমিক কোর M2+ আয়নটা দ্রবণে চলে আসলো। তাহলে বলতো M2+ আয়নটা দ্রবণে চলে আসে, তাহলে এই ধাতব খণ্ডের মধ্যে কিন্তু প্রচুর ইলেকট্রন থেকে যায়। এই জন্য আমাদের এই ধাতব খণ্ডটা তখন নেগেটিভ চার্জে চার্জিত হলো। অর্থাৎ কি ঘটনা ঘটলো, এখানে M কি করলো, M হচ্ছে আমাদের ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে M2+ ইলেকট্রন, অর্থাৎ এই ধাতব খণ্ড ইলেকট্রন রেখে দিয়ে জাস্ট M2+ অ্যাটমিক কোরটা দ্রবণে চলে আসলো। এটাকে বলতেছি আমরা সলিউশন প্রেসার। এটা জারণ বিক্রিয়া, কিন্তু এটা একটা জারণ বিক্রিয়া। অপরদিকে দ্রবণের মধ্যে আগে থেকে বিদ্যমান M2+ যে আয়নটা আছে অর্থাৎ যে ধাতব আয়নটা আছে, এটা কিন্তু এবার নেগেটিভ চার্জ করতে আকৃষ্ট হবে, বিকজ তুমি জানো অ্যান্টি চার্জ পরস্পরকে, তুমি জানো বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে বলো দ্রবণের M2+ আয়ন এবার আমাদের এই ধাতব খণ্ডের নিকটে আসবে, আসার পর যে ঘটনাটা ঘটতে পারে সেটা হলো ওইখান থেকে ইলেকট্রন আবার গ্রহণ করতে পারে, আবার ধাতুর পৃষ্ঠতলে আমাদের সেই ধাতব আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে পরমাণু আকারে এখানে জমা হতে পারে। দেখছো, তাহলে আমি কি বলতে পারি, এটা দুটা রিভার্সিবল প্রসেস। দ্রবণের ধাতব আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে ধাতব খণ্ডের উপর যে জমা হলো, এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে অসমোটিক প্রেসার। তাহলে আবার বলি, দ্রবণের ধাতব আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে ধাতুর পৃষ্ঠতলের উপর যে জমা হলো, এই প্রক্রিয়াটিকে বলতেছি আমরা অসমোটিক প্রেসার। তাহলে আমি কি বলতে পারি, এখানে আমাদের দুইটা বিপরীতমুখী প্রক্রিয়া চলছে। অর্থাৎ টোটাল প্রক্রিয়াটিকে আমরা এরকম ভাবে দেখাতে পারি, অর্থাৎ M সে ইলেকট্রন ত্যাগ করে আসলো M2+, আবার দ্রবণের M2+ বিপরীতমুখীভাবে ইলেকট্রন গ্রহণ করে আমাদের সেই ধাতব পরমাণুতে রূপান্তরিত হলো। আমরা এখানে জানি না যে 2+ নাকি 3+, এই জন্য তুমি ইচ্ছা করলে কিন্তু এখানে N+ লিখতে পারো, তখন এখানে ইলেকট্রনের সংখ্যা N ইলেকট্রন লিখতে পারো। এখানে আমরা লিখতে পারি Mn+, সে N সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এখানে আমরা লিখতে পারি N+। বোঝা গেছে? N সংখ্যক ইলেকট্রন, এখানে N+ লিখতে পারি। এটা লেখাই সবচেয়ে বেস্ট। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কি ঘটনা ঘটছে, এখানে কিন্তু আমাদের দ্রবণের যে ধনাত্মক আয়নগুলো আছে এটা এই ধাতুর পৃষ্ঠতল প্রতি আকর্ষিত হয়েছে, ফলে আমরা কি বলতে পারি যে আমাদের পজিটিভ আয়নগুলো এখানে এসে ভিড় জমাচ্ছে। একটু খেয়াল করো, ভিড় জমাচ্ছে। তো এই যে দুইটা বিপরীতমুখী প্রক্রিয়া, এই দুইটা প্রক্রিয়া কখনো সমান হয় না। দুইটা বিপরীতমুখী চলতে থাকে, তবে দুইটা বিপরীতমুখী প্রক্রিয়া কখনোই সমান হয় না।
যার জন্য এই ধাতব খণ্ড এবং দ্রবণের সংযোগ স্থলে একটা বিভব তৈরি হয়েছে, অর্থাৎ একটা ইলেকট্রিক্যালি ডাবল লেয়ার তৈরি হয়েছে। এই ইলেকট্রিক্যালি ডাবল লেয়ার তৈরি হওয়ার কারণে এই ধাতব খণ্ড এবং দ্রবণের সংযোগ স্থলে যে বিভবটা তৈরি হয়েছে, এই বিভবটাকে বলতেছি আমরা আমাদের সিঙ্গেল ইলেকট্রোড পটেনশিয়াল। আর এই সিঙ্গেল ইলেকট্রোড পটেনশিয়াল তৈরি হওয়ার কারণ হলো যে আমাদের দ্রবণ চাপ এবং অসমোটিক চাপটা আমাদের সম্পূর্ণভাবে একই রকম না, এদের মধ্যে আমাদের কিছুটা আমাদের বিপরীতমুখী প্রক্রিয়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে। অর্থাৎ যদি কোনো ধাতুর সক্রিয়তা বেশি থাকে তখন তার দ্রবণ চাপ বেশি হবে, অর্থাৎ সেই ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসবে, তাহলে বিক্রিয়াটা ঘটবে তখন এরকম। দেখছো, তখন দ্রবণের ধনাত্মক আয়নগুলো কিন্তু আমাদের ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হওয়ার চেষ্টা করবে না, কারণ ওই ধাতুর সক্রিয়তা বেশি, তার মানে হচ্ছে তার অসমোটিক চাপ কম, অর্থাৎ ওই ধাতব আয়ন অর্থাৎ দ্রবণের ধাতব আয়নের অসমোটিক চাপ কম, ধাতব আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হওয়ার চেষ্টা করবে না, বরং ধাতব খণ্ড থেকে অ্যাটমিক কোরগুলো দ্রবণের দিকে চলে আসবে, অর্থাৎ জারণ বিক্রিয়া ঘটবে। এই অবস্থায় এই তড়িৎদ্বারের পৃষ্ঠতলে যে বিভবটা তৈরি হবে তার নাম হচ্ছে জারণ বিভব। জারণ বিভব। আবার আমরা একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি। মনে করো এখানে যদি আমরা জিঙ্ক পরমাণু নিই, জিঙ্ক ধাতব খণ্ড নিই, তা তোমরা জানো জিঙ্কের ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, জিঙ্কের সক্রিয়তা বেশি, সক্রিয়তা সিরিজ থেকে পড়ে আসছি, তাহলে এখানেও কিন্তু আমাদের দ্রবণ চাপ অসমোটিক চাপ দুটোই থাকবে। তবে জিঙ্কের যেহেতু আমাদের সক্রিয়তা সিরিজের উপরে অর্থাৎ অধিক সক্রিয় ধাতু, এই কারণে তার ধাতব আয়নের অসমোটিক চাপ কম থাকবে এবং এই জিঙ্ক ধাতব খণ্ডের দ্রবণ চাপের মানটা বেশি থাকবে। এই জন্য বিক্রিয়াটা ফরওয়ার্ড হবে, অর্থাৎ এই ক্ষেত্রে এম শুধু ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসবে, ইলেকট্রন ত্যাগ করে যখন দ্রবণে আসবে তখন এই ধাতব খণ্ডের নেগেটিভ চার্জে চার্জিত হলো। তো নেগেটিভ চার্জ যখন চার্জিত হলো তখন দ্রবণের পজিটিভ আয়নগুলো আমাদের এই ধাতব খণ্ড করতে আকৃষ্ট হবে, আকৃষ্ট হওয়ার পর এখানে সে ভিড় জমাবে, এখানে সে ভিড় জমাবে, কিন্তু ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে না। এতে করে ওই জিঙ্ক ধাতব খণ্ড এবং দ্রবণের সংযোগ স্থলে দেখো একটা ইলেকট্রিক্যালি ডাবল লেয়ার তৈরি হয়েছে। এর ফলে ইলেকট্রন ত্যাগের ফলে এই ডাবল লেয়ার তৈরি হয়েছে, এই জন্য এর নাম রাখা হয়েছে জারণ বিভব। তাহলে আমি কি বলতে পারি যে অধিক সক্রিয় ধাতু হওয়ার কারণে এখানে সে অ্যানোড হিসাবে কাজ করবে এবং জারণ বিভব তৈরি হবে, এবং এখানে ঋণাত্মক দেখো ঋণাত্মক চার্জযুক্ত তড়িৎ শক্তি সৃষ্টি হয়েছে, অর্থাৎ ঋণাত্মক তড়িৎ শক্তি সৃষ্টি হয়েছে এবং বিভবটার নাম হচ্ছে জারণ বিভব। যদি কিনা অধিক সক্রিয় ধাতু হয় তো দ্রবণ চাপের মান বেশি থাকবে, অসমোটিক চাপের মান কম থাকবে। তবে একটা জিনিস মনে রাখবা যে আমাদের একটা অর্ধকোষে বা একটা তড়িৎদ্বারের জারণ বিভবের মান যা বিজারণ বিভবের মান তাই, শুধুমাত্র চিহ্ন এবং বিক্রিয়াটা বিপরীতমুখী হবে। অর্থাৎ একটু খেয়াল করো, আমরা যদি এখানে লিখি জিঙ্ক উৎপন্ন হলো Zn2 প্লাস দুইটা ইলেকট্রন, এই ক্ষেত্রে জারণ ঘটবে যদি এর চেয়ে কম সক্রিয় ধাতুর সাথে যুক্ত থাকে তখন এখানে জারণ ঘটবে এবং তার সেই বিভবটাকে আমরা দেখাবো E0। দেখো জারণ করছে জিঙ্ক অবলিক যে Zn2 প্লাস 0.76 ভোল্ট, দেখছো জারণ বিভবের মান। তো আমরা যদি বিজারণ বিভবের মান দেখাই তাহলে বিক্রিয়াটা হচ্ছে আমাদের ভিন্ন হবে, অর্থাৎ উল্টা হবে, সেই ক্ষেত্রে আমাদের চিহ্নটাও ভিন্ন হবে, -0.76 ভোল্ট। দেখছো, অর্থাৎ আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সাম্য অবস্থা যখন থাকে, অর্থাৎ এর সাথে যদি অন্য কোনো তড়িৎদ্বার যুক্ত না থাকে তখন এর জারণ বিভব আর বিজারণ বিভবের মানটা সাম্য অবস্থায় থাকে, এবং এই অবস্থায় তার জারণ বিভবের মান আর বিজারণ বিভবের মান একই, শুধুমাত্র চিহ্ন এবং বিক্রিয়াটা বিপরীতমুখী, আর কিছু না। এর সাথে যদি অন্য একটা যুক্ত করো তার সেই ধাতুটা যদি আমাদের কম সক্রিয় হয় তখন বিক্রিয়াটা সামনের দিকে হবে, বিক্রিয়ার সামনের দিকে হবে, তখন জারণ বিভব হবে। এর সাথে তুমি যদি অন্য একটা ধাতু এখানে যুক্ত করো, সেই ধাতুটা যদি সক্রিয় হয় তখন বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে, তখন এখানে বিজারণ বিভব তৈরি হবে, তখন এখানে বিজারণ বিভব তৈরি হবে। একটু জটিল করে বললাম, এর সাথে যে যুক্ত করবা সে যদি সক্রিয় হয় তখন এটা কম সক্রিয়, তখন এখানে আমাদের অসমোটিক চাপ বেশি হবে, আমাদের সলিউশন চাপের মানটা কমে যাবে, তখন বিক্রিয়ায় মানটা এরকম আসবে, তখন তার হচ্ছে বিজারণ বিভব। তো আশা করি বুঝতে পারতেছো যে একটা তড়িৎদ্বারের জারণ বিভবও আছে, বিজারণ বিভবও আছে, শুধুমাত্র চিহ্ন ভিন্ন। এবার আসো আমরা এমন কোন ধাতু নিলাম যে ধাতুটা
তার সক্রিয়তা তুলনামূলকভাবে কম, আর সক্রিয়তা তুলনামূলকভাবে যদি কম হয় তাহলে সেখানেও কিন্তু দ্রবণ চাপ অসমোটিক চাপ আছে, তবে তুলনামূলকভাবে প্রতিযোগিতায় আমাদের দ্রবণ চাপের মান কম থাকবে, অসমোটিক চাপের মান বেশি থাকবে। আর অসমোটিক চাপের মান বেশি মানে হচ্ছে দ্রবণের ধাতব আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে ওই ধাতুর খণ্ডের উপর পৃষ্ঠতলের উপর জমা হবে। বিক্রিয়াটার নাম বিজারণ বিক্রিয়া, এবং এর ফলে যে বিভব তৈরি হবে তার নাম হচ্ছে বিজারণ বিভব। দেখো এটা কেমন, মনে করো আমরা এখানে কপার সালফেট দ্রবণ নিলাম, কপার সালফেট দ্রবণ দেখছো, এর মধ্যে কপার ধাতব খণ্ড নিয়েছি, কপার ধাতব খণ্ড নিয়েছি। তো তুমি জানো এখানে দ্রবণে কিন্তু আমাদের কপার 2+ আয়ন আছে, কপার 2+ আয়ন আছে, আবার এর মধ্যে কিন্তু আমাদের কপার 2+ আছে, আবার বিমুক্ত ইলেকট্রন আছে। তো আমরা প্রথমে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এই কপার ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ ইলেকট্রন, তখন এই তড়িৎদ্বারটা নেগেটিভ চার্জ চার্জিত হয়। আবার দ্রবণের কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু, তা এটা ছিল আমাদের দ্রবণ চাপ, এটা ছিল অসমোটিক চাপ। তো বিজ্ঞানীরা গবেষণা করে লক্ষ্য করছে যে কপার ধাতুর সক্রিয়তা তুলনামূলকভাবে কম, যার কারণে কপারের ইলেকট্রন ত্যাগের প্রবণতা কম। আর এই কপারের ইলেকট্রন ত্যাগের প্রবণতা যদি কম হয় তাহলে দ্রবণের কপার 2+ এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। তার মানে কপারের দ্রবণ চাপের মান কম, অসমোটিক চাপের মান বেশি কপার 2+ আয়নের। এতে করে এই ধাতব খণ্ড আমাদের অ্যাটমিক কোরগুলো দ্রবণে আসার আগে দ্রবণের কপার 2+ আয়নগুলো এই ধাতব খণ্ডের নিকটে যাবে, যার পর এখানে যে বিমুক্ত ইলেকট্রন আছে সেই বিমুক্ত ইলেকট্রন তখন কপার 2+ কে দান করবে। তাহলে কপার 2+ কে যদি দান করে তাহলে কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু, এতে করে আমাদের ইলেকট্রন যখন চলে যাবে তখন এই ধাতব খণ্ডের মধ্যে অ্যাটমিক কোর থাকবে, অর্থাৎ পজিটিভ আয়ন থাকবে, এরকম পজিটিভ আয়ন থাকবে। তাহলে আমি কি বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের অসমোটিক চাপ বেশি হওয়ার কারণে আমাদের দ্রবণের কপার 2+ চার্জ মুক্ত হলো, সঙ্গে সঙ্গে এই ধাতব খণ্ডটা ধনাত্মক আয়নে রূপান্তরিত হলো, অর্থাৎ পজিটিভ চার্জে চার্জিত হলো। তাহলে এখানে যে বিক্রিয়াটা ঘটলো সেই বিক্রিয়াটা হলো এরকম, লক্ষ্য করো একটু, মনে করো কপার দেখো উৎপন্ন হলো কপার 2+ প্লাস ইলেকট্রন। তো দেখো এখানে আমরা সামান্য পরিমাণ এরকম চিহ্ন, ফরওয়ার্ড চিহ্নটা সামান্য লেক্সের মাধ্যমে, এর মানে হচ্ছে এটা খুবই কম ঘটে, বরঞ্চ কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে বিপরীত দিকে আসে। তা কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে যখন বিপরীত দিকে আসবে তখন সেটা তো বিজারণ বিক্রিয়া। এই বিজারণ বিক্রিয়ার ফলে আমাদের এই ধাতব খণ্ডটা দেখো পজিটিভ চার্জে চার্জিত হয়েছে। এই পজিটিভ চার্জে যখন চার্জিত হবে তখন দ্রবণে যে নেগেটিভ আয়ন আছে সালফেট আয়ন, এই সালফেট আয়নগুলো এবারে পজিটিভ প্রান্ত প্রতি আকৃষ্ট হবে। তাহলে বলো এই সালফেট আয়নগুলো এখানে আসা শুরু করলো, এটা কিন্তু সালফেট আয়ন, এখানে লিখলাম সালফেট আয়ন, দেখছো সালফেট আয়ন এখানে আসা শুরু করলো। বলো তাহলে যদি অসমোটিক চাপ বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে দ্রবণে আমাদের নেগেটিভ আয়নগুলো ওই ধাতুর নিকটে আসবে। এই অবস্থায় এই ধাতব খণ্ড এবং দ্রবণের সংযোগস্থলে একটা ইলেকট্রিক্যালি ডাবল লেয়ার তৈরি হয়েছে, এর ফলে যে বিভবটা তৈরি হয়েছে তাকে বলতেছি আমরা বিজারণ বিভব, এবং ওই তড়িৎদ্বারের ফলে ঘটছে, এই জন্য এর নাম রাখা হয়েছে সিঙ্গেল ইলেকট্রন পটেনশিয়াল, এবং এই মানটা হচ্ছে বিজারণ বিভব। এবং এই অবস্থায় অসমোটিক চাপ বেশি থাকার কারণে আমাদের এই ধাতব খণ্ডটা ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে, অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ ধনাত্মক তড়িৎ সৃষ্টি হয়েছে, ধনাত্মক চার্জযুক্ত আমাদের তড়িৎ সৃষ্টি হয়ে এখানে বিজারণ বিভব তৈরি হয়েছে। দেখছো আগেটা ছিল ঋণাত্মক আধানগ্রস্ত তড়িৎ শক্তি, এটা হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত তড়িৎ শক্তি। এর ফলে এটাকে ধনাত্মক আধানগ্রস্ত এই তড়িৎ শক্তিটাকে বলতেছি আমরা বিজারণ বিভব, আর আগেরটা ছিল ঋণাত্মক চার্জযুক্ত তড়িৎ শক্তি যেটাকে আমরা বলছিলাম জারণ বিভব। তবে এটা কোন দিকে ঘটবে ডিপেন্ড করতেছে কিন্তু অন্য তড়িৎদ্বারের উপর। অন্য তড়িৎদ্বারটা যদি কম সক্রিয় হয় তখন এই বিক্রিয়াটা কিন্তু বিপরীতমুখী ঘটবে, অর্থাৎ তখন কিন্তু দ্রবণ চাপের মানটা বেশি হয়ে যাবে। এই জন্য আমরা বলছি এই তড়িৎদ্বারেও জারণ বিভব বিজারণ বিভব সাম্য অবস্থায় থাকে, তবে চিহ্নটা ভিন্ন হয়। অর্থাৎ আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, দেখো যদি এরকম ভাবে লিখি ই অফ কপার 2+ অবলিক দিয়ে কপার, এটা হচ্ছে +0.34 ভোল্ট, দেখছো এটা। আর যদি আমরা এটাকে জারণ সেন্সে লিখি তাহলে কপার অবলিক দিয়ে হচ্ছে কপার 2+, মানটা হচ্ছে ভিন্ন 0.34 ভোল্ট, দেখছো।
তাহলে এই অর্ধকোষ তথা তড়িৎদ্বারে জারণ বিভব বিজারণ বিভবের মান একই, শুধুমাত্র চিহ্ন এবং বিক্রিয়াটা দিক ভিন্ন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি বুঝতে পারলাম যে তড়িৎদ্বারের পরে কিভাবে বিভব সৃষ্টি হয় আর কেন এটাকে আমরা একক তড়িৎদ্বার বিভব বলছি। তো যেহেতু আমাদের এই টপিকগুলো আমাদের বইতে এইভাবে লেখা নাই, এই জন্য তোমাদেরকে একটু দেখে নিতে হবে। লেখো তো একটু। লেখো একক তড়িৎদ্বার বিভব, দেখছো? লেখো তড়িৎদ্বারের ক্ষেত্রে, লেখো তড়িৎদ্বারের ক্ষেত্রে ধাতুর পৃষ্ঠতলে, সংক্ষেপে লিখতেছি আমরা, লেখো তড়িৎদ্বারের ক্ষেত্রে ধাতুর পৃষ্ঠতলে একটি বিভবের সৃষ্টি হয়। তড়িৎদ্বারের ক্ষেত্রে ধাতুর পৃষ্ঠতলে একটি বিভবের সৃষ্টি হয়, একটি বিভবের সৃষ্টি হয়। একে একক তড়িৎদ্বার বিভব বলা হয়। লেখো একে একক তড়িৎদ্বার বিভব বলা হয়। বুঝতে লেখা, একে একক তড়িৎদ্বার বিভব বলা হয়। নিচে লেখো একক তড়িৎদ্বার বিভবের উৎস। লেখো একক তড়িৎদ্বার বিভবের উৎস। বুঝতে লেখা, ব্র্যাকেট লেখো নার্নেস তত্ত্ব। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো, লেখো লেখো নার্নেস তত্ত্ব। লেখো যখন কোনো ধাতব খণ্ডকে ওই ধাতুর আয়নযুক্ত লবণের দ্রবণে চালনা করা হয়, যখন কোনো ধাতব খণ্ডকে ওই ধাতুর আয়নযুক্ত লবণের দ্রবণে চালনা করা হয়, তখন দুটি ঘটনা ঘটে। তখন দুটি ঘটনা ঘটে। রোমান সংখ্যা 1 লেখার দরকার নেই, 1 এখন লেখো। তখন দুটি ঘটনা ঘটে। এটা ফার্স্ট লেখো, যখন কোনো ধাতব খণ্ডকে ওই ধাতুর আয়নযুক্ত লবণের দ্রবণে চালনা করা হয়, তখন দুটি ঘটনা ঘটে। রোমান সংখ্যা 1 দিয়ে এবার লেখো ধাতব খণ্ড থেকে, লেখো ধাতব খণ্ড থেকে, ধাতব খণ্ড থেকে ধাতু আয়ন হিসেবে, ধাতব খণ্ড থেকে ধাতু আয়ন হিসেবে দ্রবণে চলে যায়। ফলে ধাতুর পৃষ্ঠতলে ইলেকট্রন জমা থাকে। ফলে ধাতব খণ্ডে ইলেকট্রন জমা থাকে। একে দ্রবণ চাপ বলা হয়। ফলে ধাতব খণ্ডে ইলেকট্রন জমা থাকে, একে দ্রবণ চাপ বলা হয়। দেখো এটি একটি জারণ বিক্রিয়া। এটি একটি জারণ বিক্রিয়া। হয়েছে লেখা, এটি একটি জারণ বিক্রিয়া। আর এই জারণ বিক্রিয়ার ফলে সৃষ্ট বিভবকে, আর এই জারণ বিক্রিয়ার ফলে সৃষ্ট বিভবকে জারণ বিভব বলা হয়। আর এই জারণ বিক্রিয়ার ফলে সৃষ্ট বিভবকে জারণ বিভব বলা হয়। তাহলে তড়িৎদ্বারে জারণ বিভব আছে, তোমরা জানো। জারণ বিক্রিয়ার ফলে সৃষ্ট বিভবকে জারণ বিভব বলা হয়। বুঝতে লেখা, দেখো 2 নম্বর দিয়ে, দেখো 2 নম্বর, লেখো দ্রবণের মধ্যে, দ্রবণের মধ্যে আগে থেকে, দ্রবণের মধ্যে আগে থেকে বিদ্যমান আয়নগুলো, দ্রবণের মধ্যে আগে থেকে বিদ্যমান আয়নগুলো বুঝছে ধাতব খণ্ডের নিকটে যায়, ধাতব খণ্ডের নিকটে যায় এবং ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয়, এবং ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয়। একে অসমোটিক চাপ বলা হয়। একে অসমোটিক চাপ বলা হয়। একে অসমোটিক চাপ বলা হয়। এটি একটি বিজারণ বিক্রিয়া। এটি একটি বিজারণ বিক্রিয়া। আর এই বিজারণ বিক্রিয়ার ফলে সৃষ্ট বিভবকে, আর এই বিজারণ বিক্রিয়ার ফলে সৃষ্ট বিভবকে বিজারণ বিভব বলা হয়। আর এই বিজারণ বিক্রিয়ার ফলে সৃষ্ট বিভবকে বিজারণ বিভব বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে তড়িৎদ্বারের ফলে
মানে তড়িৎদ্বারের উপরে কিভাবে জারণ বিভব তৈরি হবে, কিভাবে বিজারণ বিভব তৈরি হবে, আর এই টোটাল তত্ত্বটাকে বলতেছি আমরা নার্নেস তত্ত্ব। নিচে নোট লেখো। লেখো সাম্য অবস্থায়, লেখো সাম্য অবস্থায় একটি তড়িৎদ্বারের, লেখো সাম্য অবস্থায় একটি তড়িৎদ্বারের দুই প্রকার, লেখো সাম্য অবস্থায় একটি তড়িৎদ্বারে দুই প্রকার বিভব থাকে। সাম্য অবস্থায় একটি তড়িৎদ্বারে দুই প্রকারের বিভব থাকে, একটি জারণ বিভব, অন্যটি বিজারণ বিভব। লেখা হয়েছে সাম্য অবস্থায় একটি তড়িৎদ্বারে দুই প্রকারের বিভব থাকে, একটি জারণ বিভব, অন্যটি বিজারণ বিভব। লেখো জারণ বিভব এবং বিজারণ বিভবের মান একই, জারণ বিভব এবং বিজারণ বিভবের মান একই, শুধুমাত্র চিহ্ন এবং বিক্রিয়ার দিক বিপরীত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি একক তড়িৎদ্বার বিভবটা কিভাবে সৃষ্টি হয় এটা আমরা জানলাম। এবার আসো খুব ভালো করে গুরুত্বপূর্ণ একটা কথা বুঝবা, সেটা হলো আমরা এই যে অর্ধকোষের কথা বলতেছিলাম, এই যে অর্ধকোষের কথা বলছি একটু খেয়াল করো, অর্থাৎ জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত করছি, তখন এই ধাতব খণ্ডটার নাম বলছি আমরা তড়িৎদ্বার, আর এই জিঙ্ক সালফেট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর এই জিঙ্ক সালফেট এই টোটাল সিস্টেমটাকে বলতেছিলাম আমরা অর্ধকোষ। এবার এই তড়িৎদ্বারের যে বিভাগটা তৈরি হয়েছিল তার নাম ছিল একক তড়িৎদ্বার বিভাগ। খুব ভালো করে খেয়াল করবা, বিজ্ঞানীরা প্রচুর গবেষণা চালিয়েছে এই একক তড়িৎদ্বারে কতটুকু বিভব সৃষ্টি হয় এটা জানার কোনো পদ্ধতি বা যন্ত্র এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। মানে সরাসরি এই একক তড়িৎদ্বারে কতটুকু বিভব তৈরি হয়েছে এটা সরাসরি কোনো যন্ত্র আবিষ্কার হয়নি পরিমাপ করার। আবার বলি, এই তড়িৎদ্বারের পৃষ্ঠতলে কতটুকু বিভব তৈরি হলো এটা বের করার কোনো যন্ত্র এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। তার মানে হলো এই একক তড়িৎদ্বারের ফলে পরে যে বিভবটা তৈরি হয়েছে এই বিভবের একটা সুনির্দিষ্ট মান থাকলেও তার কোনো ইএমএফ নাই, অর্থাৎ এই একক তড়িৎদ্বারে সুনির্দিষ্ট একটা বিভব আছে বটে, কিন্তু এটা সরাসরি নিজে নিজে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না। তো এই কারণে এর বিভবের মান কত এটা জানার জন্য আমরা এর সাথে একটু খেয়াল করো, এর সাথে আমরা একটা জানা তড়িৎদ্বার যুক্ত করব, এর সাথে আমরা একটা জানা তড়িৎদ্বার যুক্ত করব, মনে থাকবে। আবার বলি, এই একক তড়িৎদ্বারের বিভব সরাসরি নির্ণয় করা যায় না, কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। তো এই একক তড়িৎদ্বারের বিভবের মান জানার জন্য আমরা এই ক্ষেত্রে একটা জানা বিভব বিশিষ্ট তড়িৎদ্বার এর সাথে যুক্ত করব। যুক্ত করলে একটা পূর্ণাঙ্গ কোষ তৈরি হবে, ওই কোষের ইএমএফ পেয়ে যাব। ওই ইএমএফ থেকে যদি এই জানা বিভব বিশিষ্ট তড়িৎদ্বারের, অর্থাৎ এই তড়িৎদ্বারের যে তড়িৎদ্বারের বিভব আমাদের জানা, সেই জানা তড়িৎদ্বার বিশিষ্ট বিভবের মানটা যদি বিয়োগ করি, তাহলে এই অজানা তড়িৎদ্বারের বিভবের মান কত এটা বের হয়ে আসবে। তখন এই জানা বিভব বিশিষ্ট তড়িৎদ্বারটাকে বলা হচ্ছে আমাদের রেফারেন্স তড়িৎদ্বার বা নির্দেশক তড়িৎদ্বার। এরা আবার দুই রকমের, একটা হলো প্রাইমারি রেফারেন্স তড়িৎদ্বার, একটা হলো সেকেন্ডারি রেফারেন্স তড়িৎদ্বার। তাহলে আমি কি বলতে পারি যে আমাদের নির্দেশক তড়িৎদ্বার হলো এমন একটা তড়িৎদ্বার যে তড়িৎদ্বারের বিভব আমাদের জানা, এবং এই জানা বিভব বিশিষ্ট তড়িৎদ্বারের মাধ্যমে একটা অজানা তড়িৎদ্বারের বিভব পরিমাপ করা হয়। তো আশা করি রেফারেন্স তড়িৎদ্বারটা কি এটা বোঝা গেছে। তো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে অধ্যায় দেখো খুব একটু জটিল প্রকৃতির দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি, এই জন্য খুবই গুরুত্ব সহকারে এগুলো একটু খেয়াল করতে হবে। তাহলে নিচে নোট লেখো, নিচে নোট লেখো, লেখো একক তড়িৎদ্বারের বিভব এককভাবে নির্ণয় করা যায় না। লেখো একক তড়িৎদ্বারের বিভব লেখো একক তড়িৎদ্বারের বিভব এককভাবে নির্ণয় করা যায় না। একক তড়িৎদ্বারের বিভব এককভাবে নির্ণয় করা যায় না। হয়েছে লেখা? একক তড়িৎদ্বারের বিভব এককভাবে নির্ণয় করা যায় না। নিচে আবার স্টার চিহ্ন দিয়ে লেখো, লেখো একক তড়িৎদ্বার, লেখো একক তড়িৎদ্বার তথা অজানা তড়িৎদ্বারের সাথে, লেখো একক তড়িৎদ্বার তথা অজানা বিভব বিশিষ্ট তড়িৎদ্বারের সাথে, অজানা বিভব বিশিষ্ট তড়িৎদ্বারের সাথে
একটি জানা বিভব বিশিষ্ট তড়িৎদ্বার যুক্ত করে একটি পূর্ণাঙ্গ কোষের ইএমএফ তথা বিভব নির্ণয় করা হয়। একটি পূর্ণাঙ্গ কোষের ইএমএফ তথা বিভব নির্ণয় করা হয়। একটি পূর্ণাঙ্গ কোষের ইএমএফ তথা বিভব নির্ণয় করা হয়। এটি থেকে জানা তড়িৎদ্বারের বিভব বিয়োগ করলে অজানা তড়িৎদ্বার তথা একক তড়িৎদ্বারের বিভব পাওয়া যায়। অজানা তড়িৎদ্বার তথা একক তড়িৎদ্বারের বিভবও পাওয়া যায়। বুঝতে লেখা নিচে প্রায় লেখো, তখন এই জানা বিভব বিশিষ্ট তড়িৎদ্বারকে, এটা বইতে নাই এই জন্য ডেফিনিশনটা লিখে দিলাম। দেখো, তখন এই জানা বিভব বিশিষ্ট তড়িৎদ্বারকে রেফারেন্স বা নির্দেশক তড়িৎদ্বার বলা হয়। তখন এই জানা বিভব বিশিষ্ট তড়িৎদ্বারকে রেফারেন্স বা নির্দেশক তড়িৎদ্বার বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে রেফারেন্স তড়িৎদ্বারটা কি এবং কি কাজে এটা লাগবে। আমরা আবারও একটু বলি যে কোনো আমাদের সিঙ্গেল ইলেকট্রোড অর্থাৎ আমাদের একক তড়িৎদ্বার তার পটেনশিয়ালের মান কত এটা বের করার কোনো যন্ত্র বিজ্ঞানীরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। এটা বিজ্ঞানের লিমিটেশন। তবে আমাদের এই একক তড়িৎদ্বারের পরে কতটুকু বিভব তৈরি হয়েছে অর্থাৎ বিভবের একটা সুনির্দিষ্ট মান আছে বটে, কিন্তু সে নিজে একা একা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে না। তো এই কারণে এই বিভবের মানটা কতটুকু এটা জানার জন্য এর সাথে আমরা একটা জানা বিভব বিশিষ্ট একটা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড যার বিভবের মানটা আমার জানা থাকবে আগে থেকে, সেই মান বিশিষ্ট অর্থাৎ জানা বিভব বিশিষ্ট একটা তড়িৎদ্বারের সাথে যুক্ত করলে একটা পূর্ণাঙ্গ কোষ তৈরি হয়ে গেল। আর এই পূর্ণাঙ্গ কোষ যখনই পাবো তখন কিন্তু ইএমএফ পাবো। ওই ইএমএফ যেটা পেলাম তার থেকে যদি এই জানা বিভব বিশিষ্ট তড়িৎদ্বারের বিভবের মানটা বিয়োগ করি তখন এই অজানা বিভব বিশিষ্ট তড়িৎদ্বারের মানটা বের হয়ে আসবে। তো তখন এই জানা বিভব বিশিষ্ট তড়িৎদ্বারটিকে অর্থাৎ যে তড়িৎদ্বারের বিভবের মান আমাদের জানা আগে থেকে, তখন তার নাম হচ্ছে রেফারেন্স তড়িৎদ্বার তথা নির্দেশক তড়িৎদ্বার। এটা আবার দুই প্রকার। দেখো, এটি আবার দুই প্রকার। রোমান সংখ্যা একটি লেখো, প্রাইমারি। দেখছো, প্রাইমারি রেফারেন্স ইলেকট্রোড বা প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার। প্রাইমারি রেফারেন্স ইলেকট্রোড। তো এর উদাহরণ হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। 2 নম্বর হলো সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড বা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। তো সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার কেন লাগবে? কারণ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের মধ্যে কিছু লিমিটেশন আছে। কারণ প্রমাণ অবস্থায় হাইড্রোজেন রাখা সোটাপ, ঘনমাত্রা 1 মোলার রাখা সোটাপ, এই সমস্ত কারণে বর্তমান সময়ে আমাদের সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বারটা অধিক বেশি জনপ্রিয় হয়েছে। তো এটা আবার দুই রকমের। একটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। লেখো, ক্যালোমেল তড়িৎদ্বার এবং মানে আরো আছে, দেখছো, গ্লাস তড়িৎদ্বার। তো এগুলো আমাদের সেকেন্ডারি রেফারেন্স তড়িৎদ্বার। তো এই তড়িৎদ্বারগুলো কিভাবে তৈরি হয়েছে, কিভাবে এর মাধ্যমে আমাদের অন্য অর্ধকোষের বিভবের মান বের করব, এগুলো নিয়ে আমরা এখন ডিটেইলস আলোচনা করব। প্রথমে হেডিং দাও, লেখো SHE। দেখছো, সি এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। হেডিং দাও, লেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। দ্রুত লিখবা, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। খুবই গুরুত্বপূর্ণ টপিক, দ্রুত লিখতে হবে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার লেখা হয়েছে। তো আগে ডেফিনেশন লেখো, যেহেতু বইতে তোমাদের বইগুলোতে এটা ভালো লেখিনি, এই জন্য আমি ডেফিনেশন সহ আমাদের মেকানিজম নিয়ে ডিটেইলস আলোচনা করব। লেখো, একক ঘনমাত্রার, একটু ফাস্ট লেখো, একক ঘনমাত্রার হাইড্রোজেন আয়নের মধ্যে প্লাটিনাম পাত নিমজ্জিত করে। তোমার প্রশ্ন হতে পারে, স্যার প্লাটিনামকৃত মানে কি? অর্থাৎ একটা প্লাটিনামের পাত নিবা, পাত নিয়ে এর উপরে আমাদের ইলেকট্রোপ্লেটিং করে আবার প্লাটিনামের প্রলেপ দিবা, এটাকে বলা হয় প্লাটিনামকৃত প্লাটিনাম পাত।
দেখো একক ঘনমাত্রার হাইড্রোজেন আয়নের মধ্যে প্লাটিনামকৃত প্লাটিনাম পাত নিমজ্জিত করে এক বায়ুচাপে হাইড্রোজেন গ্যাস 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস চালনা করলে যে তড়িৎদ্বার সৃষ্টি হয় তাকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলা হয় এবং এর বিভবকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব বলা হয় বুঝতে লেখো SHE তৈরি, চিত্রটা আঁকাও, দ্রুত চিত্রটা আঁকাবা। SHE তৈরি লেখা হয়েছে। মনে করো আমরা একটা পাত্র নিলাম, দেখো এই হলো একটা পাত্র, একটা আমাদের কাচের পাত্র। এই পাত্রের মধ্যে আমরা একক ঘনমাত্রার অর্থাৎ 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম। মনে থাকবে এর মধ্যে আমরা 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি। দেখছো একক ঘনমাত্রা, যেটা কিনা সো টাফ বিকজ এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। দেখছো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এবার এর মধ্যে লক্ষ্য করো একটু, আমরা আরেকটা কাচের পাত্র, 500 নল যুক্ত একটা কাচের পাত্র, এটা উপর করে এর মধ্যে বসালাম। এবার খুব ভালো করে বুঝবা, এর মধ্যে প্লাটিনামের তার, এটা হলো প্লাটিনামের তার, এর অগ্রভাগে প্লাটিনামের পাত, যেটা কিনা প্লাটিনামকৃত, এই অগ্রভাগে প্লাটিনামের পাত এর মধ্যে আমরা অর্ধ নিমজ্জিত অবস্থায় রাখলাম, অর্থাৎ অর্ধেক পরিমাণ থাকবে হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে, বাকি অর্ধেক আমাদের বাতাসে থাকবে। বুঝা গেছে? তো এটা ছিল প্লাটিনামের তার, এটা হচ্ছে প্লাটিনামকৃত প্লাটিনাম পাত, সংক্ষেপে লিখলাম। আর এই তারটা বাইরের সংযোগের জন্য রেখে দিলাম। আর এই 500 নল দিয়ে আমরা 1 atm চাপে আমরা বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করলাম। তো বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস যখন চালনা করব, তখন হাইড্রোজেন গ্যাস এই প্লাটিনাম পাতের উপর অধিশোষিত হবে। আবার এখান থেকে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসবে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের সলিউশন প্রেসার। আবার দ্রবণের H+ আয়ন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে প্লাটিনাম পাতের উপর জমা হবে, এটাকে বলা হচ্ছে আমাদের অসমোটিক প্রেসার। দেখছো এখানেও দ্রবণ চাপ আছে, অসমোটিক চাপ আছে। সুতরাং এটা অবশ্যই একটা ইলেকট্রোড, এটাকে গ্যাস ইলেকট্রোড বলা হয়। যেহেতু আমাদের প্রমাণ হাইড্রোজেনের ক্ষেত্রে বলতেছি, প্রমাণ অবস্থায় নিয়েছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এই জন্য নাম রাখা হয়েছে প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড। তো দেখো সামগ্রিক বিক্রিয়াগুলো আমরা লিখতেছি। অ্যানোড যদি হয়, অ্যানোড বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়া কোন দিকে ঘটবে এটা ডিপেন্ড করতেছে কার সাথে যুক্ত আছে। যদি এটা যার সাথে যুক্ত আছে সেটা যদি সক্রিয়তা সিরিজে কম সক্রিয় ধাতু হয়, তখন এই অ্যানোডের মতো আচরণ করবে। তোমরা জানো, একটু আগে পড়াইছি, তখন দ্রবণ চাপের মান বেশি হবে। খেয়াল করো, দ্রবণ চাপের মান বেশি হবে। দেখছো দ্রবণ চাপের মান বেশি হলে আমাদের জারণ বিক্রিয়া ঘটলো। দেখছো জারণ বিক্রিয়া ঘটছে। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই ক্ষেত্রে আমরা যেটা পাবো E0, খেয়াল করো E0 আমাদের জারণ ঘটছে হাইড্রোজেন প্লাস। বিজ্ঞানীরা গবেষণা করে লক্ষ্য করছে যে এর জারণ বিভবের মান হচ্ছে 0 ভোল্ট। দেখো ক্যাথোড বিক্রিয়াটা কি? যদি কিনা এ যার সাথে যুক্ত আছে সেই ধাতুটা অধিক সক্রিয় হয়, তাহলে আমাদের এই হাইড্রোজেনটা, আমাদের অসমোটিক চাপের মানটা তখন বেশি হবে। অর্থাৎ দ্রবণের H+ আয়ন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হাইড্রোজেন অণুতে রূপান্তরিত হবে, 2টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে সামগ্রিকভাবে যদি আমরা এখানে E0 আমাদের বিজড় বিভবের দিকে তাকাই, তাহলে H+ অবলিক দিয়ে হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের 0.0 ভোল্ট। বিকজ তুমি জানো একটা তড়িৎদ্বারের জারণ বিভবের মান যা, বিজড় বিভবের মান তাই। অর্থাৎ এটাকে আমরা প্রমাণ ধরছি কেন? কারণ এই যে আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বার, এই বিভবের মানটা যদি 0 ধরা হয়, তাহলে এটার সাথে যখন একটা অজানা তড়িৎদ্বার যুক্ত করবা, তখন সৃষ্ট কোষের EMF এর মান হবে সেই অজানা তড়িৎদ্বারের বিভবের মান, বিকজ এর জারণ বিভব আর বিজড় বিভবের মানটা 0। এখন এর মানটা কেন 0 ধরা হয়েছে এগুলো ব্যাখ্যা বইতে নাই। সেক্ষেত্রে আমার ব্যাখ্যা হলো যে এই ক্ষেত্রে, অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে দ্রবণ চাপের মান আর অসমোটিক চাপের মান সেম থাকে। এই জন্য এর জারণ বিভব বিজড় বিভবের মান তথা আমাদের প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান 0 ধরা হয়। তাহলে আমরা একটু ডায়াগ্রাম, এটাকে লেখা হয়েছে সবার, লেখো ডায়াগ্রাম। দেখো দ্রুত শেষ করবো আমরা। লেখো ডায়াগ্রাম, মানে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ডায়াগ্রাম। দেখো প্রথমে হচ্ছে প্লাটিনাম, কমা, এরপর হচ্ছে হাইড্রোজেন গ্যাস 1 atm চাপে, এগুলো উল্লেখ করবা।
এস অবলিক এস হাইড্রোজেন আয়ন অ্যাকোয়াস। এই হলো আমাদের প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, দেখছো? এবং এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে আমরা ইএমএফ এর মান বলছি 0.0 ভোল্ট, দেখছো? 0.0 ভোল্ট। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রায় আসে যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান শূন্য ধরা হয় কেন? লেখো কোশ্চেনটা একটু, এটা বাড়ির কাজ থাকবে। লেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান শূন্য ধরা হয় কেন? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান শূন্য ধরা হয় কেন? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান শূন্য ধরা হয় কেন? হ্যাঁ, দেখো পার্থ সারথী প্রশ্ন করছে যে প্লাটিনামের উপর আবার প্লাটিনামের প্রলেপ কেন দিব স্যার? তা এই প্রশ্ন তো তুমি এখন ওল্ড ফার্স্ট ইয়ারে পড়ো, এই প্রশ্ন তুমি আমাকে কেন করবা? এই প্রশ্নের অ্যান্সার তো তোমাকেই পেতে হবে, কারণ আমরা ব্রয়লার মুরগি হতে চাই না, বোঝা গেছে? ব্রয়লার মুরগির মতো সামনে খাবার দেবার গ্রহণ করবা এরকম স্ট্রেন এখানে দরকার নাই। তোমাকে নিজে খুঁজে বের করতে হবে কেন এরকম হলো, বোঝা গেছে? কেন এরকম হবে, এগুলো তো আজকের কথা না, 9-10 থেকে পড়ে আসতেছো যে আমাদের প্লাটিনামের পাত দেওয়া মানে প্রলেপ আবার দেওয়া হলো কেন। এতে করে আমাদের খুব দ্রুত বিক্রিয়াগুলো ঘটবে। দেখবা যে আমাদের যখন আমরা কি বলে আমাদের আইপিএস ব্যাটারি নিয়ে আলোচনা করব, তখন দেখবা যে আইপিএস ব্যাটারিগুলো সলিড নেওয়া হয়নি, এর মাঝখানে ছিদ্রগুলো বন্ধ করা হয়েছে আমাদের সেই লেড অক্সাইড দিয়ে এবং ওর সাথে সালফিউরিক অ্যাসিড মিক্সার তৈরি করে, অর্থাৎ আমাদের ট্রাইলেট টেট্রাঅক্সাইড দিয়ে অথবা লেড 4 অক্সাইড দিয়ে। তো এগুলো কেন নিয়ে হয় এগুলো তোমরা জানো, পড়ে আসছো এগুলো। এই জন্য অধিশোষণ মাত্রা বাড়ানোর জন্য সারফেস লেভেলে আমাদের এগুলো খুব দ্রুত জমা হবে, আমরা এগুলো পড়ে আসছি। যাই হোক, আমরা যেটা আলোচনা করতেছি একটু খেয়াল করো। তোমার প্রশ্ন হতে পারে জিরো হলো কেন, এই হলো প্রশ্ন হতে পারতো যে জিরো হলো কেন। তাহলে এটা বাড়ির কাজ থাকলো। আমাদের আজকে যে টপিকটা আমরা এখন সেই পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি, একটু খেয়াল করো। লেখা আছে পর্যন্ত প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্ন আসবে কিন্তু। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান জিরো ধরা হয় কেন? হয়েছে লেখা? বাড়ির কাজ থাকবে, সুন্দর করে নোট করবা। আচ্ছা, এবার আসো যে আমরা এটার মাধ্যমে কিভাবে অজানা তড়িৎদ্বারের বিভবের মান বের করবো। লেখো একটা কোশ্চেন, লেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাহায্যে জিঙ্ক তড়িৎদ্বারের বিভব নির্ণয়। লেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাহায্যে জিঙ্ক তড়িৎদ্বারের বিভব নির্ণয়। একটু ফাস্ট, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাহায্যে জিঙ্ক তড়িৎদ্বারের বিভব নির্ণয়। হয়েছে লেখা? অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, এরকম ভাবে সবগুলো অ্যান্সার করবা, যত রকমের প্রশ্ন আসবে অ্যান্সার করতে পারবা। হয়েছে লেখা? লেখো এক্ষেত্রে তুমি জানো যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যদি জিঙ্কের সাথে যুক্ত করি তাহলে জিঙ্কের সক্রিয়তা বেশি, জিঙ্ক হবে অ্যানোড। লেখো এক্ষেত্রে জিঙ্ক তড়িৎদ্বারটি অ্যানোড, এবং প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটি ক্যাথোড হবে। লেখো এক্ষেত্রে জিঙ্ক তড়িৎদ্বারটি অ্যানোড এবং প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটি ক্যাথোড হবে। কেন হবে এগুলো তোমরা জানো, আমি আর লিখলাম না, ক্যাথোড হবে। অর্থাৎ তোমার এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই ক্ষেত্রে আমাদের এখানে আছে আমাদের জিঙ্ক সালফেট, আর এখানে আছে আমাদের জিঙ্ক দণ্ড, দেখছো? জিঙ্ক দণ্ড। এবার আমরা এটাকে ঘুরাই দিলাম, দেখো এখানে ভোল্ট মিটার যুক্ত করে দিলাম। যুক্ত করে দিলে এর মাধ্যমে এই অজানা তড়িৎদ্বারের বিভবের মান পাবো। এখানে ভোল্ট মিটার থেকে আমরা পেলাম যেখানে 0.76 ভোল্ট শো করতেছে, ভোল্ট মিটারে 0.76 ভোল্ট শো করতেছে যে কতটুকু বিভব তৈরি হয়েছে, বুঝা গেছে? লেখো ডায়াগ্রাম, দ্রুত লেখো ডায়াগ্রাম। এটা কি লেখা আছে সবার? লেখো ডায়াগ্রাম। তাহলে এখানে আছে জিঙ্ক অবলিক দিয়ে Zn2 প্লাস, মাঝখানে সল্ট ব্রিজ, আর এখানে আছে এখানে আছে আমাদের প্রথমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তারপর হচ্ছে আমাদের তড়িৎদ্বার, এই যে তড়িৎদ্বার। তাহলে দেখো এখানে তার দিয়ে যুক্ত করেছি, মাঝখানে ভোল্ট মিটার, দেখছো এখানে ভোল্ট মিটার শো করতেছে, এখানে শো করছে 0.76 ভোল্ট, বুঝা গেছে? তাহলে এখানে লেখো, এখানে কোষের ইএমএফ, দেখো কোষের ইএমএফ সমান 0.76 ভোল্ট, এটা আমরা পাবো ভোল্ট মিটারের মাধ্যমে। দেখছো এখানে কোষের ইএমএফ ইকুয়াল টু 0.76 ভোল্ট। যাই হোক পার্থ সারথী, তোমার মনে আছে কিনা যে আমরা যখন ক্যাটালিস্ট ব্যবহার করি, মনে করো অ্যামোনিয়া গ্যাস তৈরি করার জন্য আমরা আয়রন চূর্ণ ব্যবহার করছিলাম, অথবা অ্যালকিন থেকে অ্যালকেন অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন ডালডা তৈরি করার সময় নিকেল, বলতো সলিড নিকেল নিয়েছিলাম নাকি গুঁড়া নিকেল নিয়েছিলাম, মনে আছে কিনা? সারফেসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য, অর্থাৎ প্লাটিনাম সলিডের তুলনায় যদি প্লাটিনামের প্রলেপ দেওয়া থাকে তাহলে খুব সহজে আমাদের অধিশোষণ মাত্রা বেড়ে যায়। দেখো 0.76 ভোল্ট লেখা হয়েছে। আচ্ছা, এবার আসো
এটাকে লেখা হয়েছে সবার 0.76 ভোল্ট। তাহলে এখানে অ্যানোড বিক্রিয়া, একটু দেখো অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়াটা হলো আমাদের আছে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে Zn2 প্লাস ইলেকট্রন। তুমি জানো এখানে আমরা কি কি পেতে পারি, এখানে আমরা পেতে পারি ই অফ, মানে এটা আমরা পাবো ই অফ Zn2 প্লাস এর মানটা বের করতে চাই ই নট, অথবা ই নট Zn2 প্লাস অবলিক দিয়ে জিঙ্ক এটাও বের করতে চাই। দেখছো, কারণ একটা তো এদের জারণ বিভব আছে বিজন বিভব আছে, যে কোনো একটা বের করলে অন্যটা পাওয়া যাবে। দেখো ক্যাথোড বিক্রিয়া ঠিক যেভাবে সলভ করতেছি আমরা কিন্তু অধ্যায়ের জটিলের দিকে অগ্রসর হচ্ছে আস্তে আস্তে। দেখো ক্যাথোড বিক্রিয়া, তাহলে ক্যাথোড বিক্রিয়া হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে একটু ফাস্ট কথা বলতে হচ্ছে, কারণ এত দেখো এত সব মানে এত বিস্তারিত আলোচনা করতে যে আমাদের সময় কিন্তু পারতেছি না। আমাদের টার্গেট ছিল যে আমরা 8টা-10টা লেকচার শেষ করব, এখন লেকচারের পরিমাণ বাড়ানো লাগছে। দেখো এই ক্ষেত্রে হচ্ছে ই নট, দেখো এই ক্ষেত্রে ই নট আমরা যদি 2H প্লাস অবলিক দিয়ে হাইড্রোজেন লিখি তার মানটাও 0.0 ভোল্ট, অথবা আমরা যদি H নট যদি আমরা বিজন বিভবের মান লিখি হাইড্রোজেন H প্লাস আয়ন 0.0 ভোল্ট। যাই হোক, আমরা পেয়ে গেছি মোটামুটি অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া, বুঝা গেছে। সামগ্রিক কোষ বিক্রিয়া লিখতে পারো, এই ক্ষেত্রে কোষ বিক্রিয়া দেখো পেয়েছি জিঙ্ক 2H প্লাস আয়ন উৎপন্ন হবে Zn2 প্লাস হাইড্রোজেন গ্যাস আমরা পেয়েছি। এখন এই কোষটার ইএমএফ বের করতে এই বন্ধুকে লেখা হয়েছে সবার, আমরা মুছে ফেললাম। এই বন্ধু লেখা হয়েছে অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া, এই টোটাল কোষের কোষ বিক্রিয়া লিখছি, লেখা হয়েছে মুছে দিলাম। এবার কোষটার ইএমএফ বের করতে চাই, মনে আছে ই নট সেল ইকুয়াল টু ই নট ক্যাথোড, মানে ডান আর লেখার দরকার নেই, কারণ ডান বাম লিখলে আবার অনেকে খারাপ মনে করতে পারে। ই নট ক্যাথোড, মনে আছে ক্যাথোড কোন সেন্সে লিখতে হবে, বিজারণ সেন্সে, মাইনাস ই নট বাম তড়িৎদ্বার, দ্যাট মিন্স আমাদের অ্যানোড তড়িৎদ্বার, অ্যানোড দেখছো বিজারণ সেন্সে লিখবো রিডাকশন। তাহলে বলো ই নট ক্যাথোড হচ্ছে ডান তড়িৎদ্বার, বিজারণ সেন্সে লিখবো। তাহলে ই নট বিজারণ সেন্সে লিখলে এই যে দেখো বিজারণ সেন্সে লেখা আছে, মনে আছে বিজারণের ক্ষেত্রে হচ্ছে আমাদের H প্লাস আয়ন অবলিক দিয়ে হচ্ছে হাইড্রোজেন। দেখছো এটা হলো আমাদের এই অর্ধকোষের বিজারণ বিভবের মান, মাইনাস ই নট অ্যানোড, এই হচ্ছে অ্যানোড। দেখছো বাম তড়িৎদ্বার, ই নট ডান এলো ডান, মাইনাস ই নট বাম বা অ্যানোড তড়িৎদ্বার বিজারণ সেন্সে লাগবে Zn2 প্লাস অবলিক দিয়ে জিঙ্ক। দেখছো সব বিজারণ সেন্সে লিখছি, দেখো বিজারণ সেন্সে লিখছি। আচ্ছা এটা হলো আমাদের ই নট সেলের মান। তাহলে বলতো ই নট সেলের মান পেয়েছে এই যে 0.76 ভোল্ট, দেখো 0.76 ভোল্ট। আর এই ই নট হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন, দেখছো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের মান 0, সেটা জারণ বিভব হোক বিজন বিভব হোক মানটা 0, মাইনাস ই নট Zn2 প্লাস অবলিক দিয়ে জিঙ্ক। তাহলে অতএব দেখো ই নট Zn2 প্লাস অবলিক দিয়ে জিঙ্ক সমান সমান, অর্থাৎ আমরা এখানে মানটা পেলাম তাহলে কত, মাইনাস 0.76 ভোল্ট। দেখছো তাহলে বলতো আমাদের এই ক্ষেত্রে জিঙ্কের বিজারণ বিভবের মান পেয়েছি মাইনাস 0.76 ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে যদি আমি জিঙ্কের জারণ বিভবের মান লিখি তাহলে প্লাস 0.76 ভোল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে একটু দেখছো, তাহলে আমরা আমাদের এই জিঙ্কের এই তড়িৎদ্বারের বিভবের মান কত এটা বের করার কোনো যন্ত্র ছিল না, কিন্তু পদ্ধতি আবিষ্কার করলাম কিভাবে, অর্থাৎ এর সাথে একটা জানা বিভব বিশিষ্ট তড়িৎদ্বার যুক্ত করে একটা পূর্ণাঙ্গ কোষ পেয়েছি। ওই পূর্ণাঙ্গ কোষের ইএমএফ এর মানই হবে অজানা তড়িৎদ্বারের বিভবের মান, বিকজ আমাদের সেই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভবের মান যা বিজন বিভবের মান তাই, এবং মানটা 0। তাহলে আমি যদি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান 0 ধরতে পারি, তাহলে সৃষ্ট কোষের ইএমএফ এর মানটাই হবে অজানা তড়িৎদ্বারের বিভবের মান। এই জন্য অজানা তড়িৎদ্বারের বিভবের মান জানার জন্য আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান 0 ধরি। এই হলো প্রশ্নের অ্যান্সার বলে দিলাম। তাহলে যদি প্রশ্ন চাই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান 0 ধরা হয় কেন, তুমি ডিটেইলস এই পর্যন্ত আলোচনা করবা। তবে আমার অ্যাজাম্পশন, এটা আমার অ্যাজাম্পশন, এগুলো বইতে লেখা নাই, আমার অ্যাজাম্পশন হচ্ছে যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের ক্ষেত্রে দ্রবণ চাপের মান আর অসমেটিক চাপের মান সেম থাকে, এই জন্য এর মানটা 0 ভোল্ট আসে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝছো। এখান থেকে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে আমাদের প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বারের বিভবের মান এত ভোল্ট বলতে কি বোঝায়, এটা বাড়ির কাজ থাকলো। তাহলে প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বারের বিজন বিভবের মান মাইনাস 0.76 ভোল্ট বলতে কি বোঝায়, বুঝা গেছে? তো যাই হোক, একটু আস্তে আস্তে তো একটু কঠিনের দিকে যাবো, এটাই হলো স্বাভাবিক। আমরা আশা করি তোমরা এগুলো নিয়ে ভালো করে পড়বা।
দেখো পার্থ সারথী বলছে যে সূক্ষ্ম ছিদ্র হলো, তা প্লাটিনাম কি আমাদের প্লাটিনাম কি দ্রবণে আসছে নাকি? দ্রবণে তো আসছে হাইড্রোজেন প্লাস, আবার হাইড্রোজেন প্লাস ওর উপর জমা হচ্ছে, সূক্ষ্ম ছিদ্র হলো কোত্থেকে? যাই হোক, তুমি হয়তো ব্যাপারটা বুঝতে পারতেছো না, সূক্ষ্ম ছিদ্র করতে করতে নিজেই কিন্তু ছিদ্র হয়ে যাবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।